সৃজন আবার জড়িয়ে ধরে। পাগলি একটা, কে বলেছে তুই নিজের হাত খেতে পারবি না, নিজের পায়ে হাঁটতে পারবি না? আমি তোকে সুস্থ করব। তোকে সুস্থ করার জন্য যা যা করতে হয় সব আমি করব। তবুও শান্ত হ। রিমঝিম কিছু না বলে সৃজনের বুকে মাথা রেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করে। সৃজনও কাঁদতে দেয়। কাঁদুক, প্রাণ খুলে কাঁদুক, এতে মনটা হালকা হবে। এভাবে কাঁদতে কাঁদতে কতটা সময় চলে যায় তা দুজনেরই জানা নেই। এখন হিসকি তুলে তুলে কাঁদছে। চোখের পানিতে সৃজনের শার্ট ভিজে জবজবে হয়ে গেছে। কিছু সময় পর যখন রিমঝিমের কোনো সাড়া শব্দ পায় না, তখন বুকের দিকে তাকায় সৃজন। বুকের মাঝেই ঘুমিয়ে পড়েছে মেয়েটা। মুখের আদলটা একদম বাচ্চাদের মতো। বাম হাতে শার্ট খামচে ধরেছে সৃজনের। অতিরিক্ত কান্নার কারণে নাকের ডগা লাল টকটকে হয়ে উঠেছে। দেখতে অবশ্য মায়াবী পরীর মতোই সুন্দর লাগছে। মেয়েরা কান্না করলে দেখতে খারাপ লাগে না, বরং একটু বেশিই সুন্দর লাগে। প্রেয়সীর এতটা কাছাকাছি থাকতে সৃজনের বেশ ভালোই লাগছে। বলতে গেলে একটা অন্যরকম অনুভূতি, যে অনুভূতিটা একান্তই প্রিয় মানুষটার জন্য ফিল হয়। এই ফিলটা প্রত্যেকবার রিমঝিম কাছে থাকলে হয়। হৃদয় মাঝে এক বুক প্রশান্তি বয়ে যায়, কলিজার ছটফটানি এক নিমেষেই গায়েব হয়ে যায়। মন চাচ্ছে এভাবেই তোকে বুকে নিয়ে সারা জীবন পার করি। আমার মায়ার রানী, তুই এতটা কষ্টে থাকলে আমার যে ভালো লাগে না, বুকে ব্যথা লাগে। তোর কান্না আমার অস্থির করে তোলে। একবার তুই ভালো হয়ে যা পাখি, তোকে যত্ন করে আগলে রাখবো আমি। আর কোনো কষ্ট পেতে দেব না। কোনো কষ্টই তোকে ছুতে পারবে না। রিমঝিমকে হুইল চেয়ার থেকে সাবধানে তুলে বিছানায় শুয়ে দেয়। বাম হাতে এতটাই শক্ত করে শার্ট খামচে ধরেছে, ছাড়ানোই যাচ্ছে না। আস্তে আস্তে হাতের মুঠো থেকে হাত ছাড়িয়ে গায়ে কম্বল মুড়িয়ে দেয়। ঢকঢক করে এক গ্লাস পানি খেয়ে বিছানায় বসে রিমঝিমের মুখে তাকায় সৃজন। চিন্তারা মাথায় তাড়া করতে শুরু করে। কিভাবে রিমঝিমকে সুস্থ করে তুলবে। এটা তো নিশ্চিত সুস্থ হতে সময় লাগবে, কিন্তু এতটা সময় রিমঝিম কি এরকম পাগলামি করতে পারে, এটাই টেনশনের বিষয়। একটু আগে আসরের আজানের প্রতিধ্বনি হয়েছে। সৃজন মসজিদ থেকে নামাজ আদায় করে আনমনে হেঁটে আসছে। বিষণ্ণ মনে এক পা দুপা করে পা ফেলছে। হঠাৎ করে পেছন থেকে কেউ শার্ট টেনে ধরে। ভরকে গিয়ে পেছনে তাকাতেই কাউকে দেখতে পায়নি। এই যে আঙ্কেল, উপরে কি দেখছেন? নিচে তাকান। নিচে তাকাতেই কুঁচকে যাওয়া কপাল আরো কুঁচকে যায়। একটা ছোট্ট বাচ্চা ছেলে, বয়স সম্ভবত 5। এই পিচ্চি, তুমি একা একা রাস্তায় কি করছো? সৃজন বলে। আপনি কি না আপনি কি কণা? আপনি কি কানা? দেখতে পাচ্ছেন না আমার হাতে ফুল? তা তো দেখতেই পাচ্ছি। হয়তো কারো বাগান থেকে চুরি করে এনেছ। সৃজন হালকা হেসে বলে। আস্তাগফিরুল্লাহ, ওইসব পচা কাজ আমি করি না। আম্মা বলেছে চুরি করা পচা কাজ। ছেলেটা রাগেই সরে উচ্চারণ করে। মন খারাপের মাঝেও সৃজনের মুখে হাসি ফুটে ওঠে। ও বাবা, কি তেজ! নাম কি তোমার? মারুফ। ফুল নিয়ে রাস্তায় একা একা কি করছো? ও আঙ্কেল, আপনার মাথায় কি বুদ্ধি নেই? বুঝতে পারছেন না কি করছি? ঝাঁঝালো কণ্ঠে বলে ছেলেটা। আসলেই তো, এতগুলো ফুল হাতে রাস্তায় দাঁড়িয়ে মানুষ তো ফুলই বিক্রি করবে। তোমার সাথে কেউ নেই? আছে, এই দিকে আম্মাও ফুল বিক্রি করছে। কিছুটা দূরের দিকে ইশারা করে। ফুল নিলে নিন, না হলে নিয়েন না। কত প্রশ্ন করেন আপনি। ওহ সরি, এগুলো ফুল কত? একটা 20। একটা গোলাপ তুলে হাসি তুলে সৃজনের সামনে ধরে। তুমি একটা কাজ করো, সবগুলো ফুলই আমাকে দাও। তাহলে তোমারকে কষ্ট করে রাস্তায় রাস্তায় আর ঘুরতে হবে না। সত্যি বলছেন? খুব খুশি হয়ে। হুম। খুশিতে ছেলেটার মুখের হাসি আরো চওড়া হয়। কি সুন্দর আনন্দের ছাপ সারা মুখে ফুটে উঠেছে। সবগুলো ফুল এক হাতের বাহুতে চাপটে ধরে ওয়ালেট বের করে ওয়ালেটের সবগুলো নোট হাতে ধরিয়ে দেয়। এতগুলো টাকা দেখে ছেলেটা থমথম খেয়ে থতমত খেয়ে সৃজনের দিকে তাকায়। আঙ্কেল, এতগুলো টাকা? এতগুলো টাকা তো হয়নি, নির্বাক কণ্ঠে বলে ছেলেটি। সব টাকা রেখে দাও, দ্রুত আম্মার কাছে চলে যাও, ঠিক আছে? তোমার আম্মাও খুশি হবে। সৃজনের কথার বিপরীতে অবাক চোখে তাকায় সৃজনের দিকে ছেলেটি। তারপর আবার খুশিতে দৌড়াতে দৌড়াতে উল্টো ঘুরে চলে যায়। সৃজনও উল্টো ঘুরে বাড়ির পথে হাঁটা ধরে। ফুল হাতেই বাড়ির ভেতরে প্রবেশ করে। এলিজা শেখ সৃজনকে দেখেই কাছে আসে। দুপুরে তো খাওনি, খাবার খাবে এসো।
আচ্ছা, খাবার বেড়ে দাও, একটু বেশি করে দিও। আচ্ছা ঠিক আছে। সৃজন উপরে চলে আসে। রুমে ঢুকতেই রিমঝিমকে ঝিম মেরে বসে থাকতে দেখে। এখনই বোধহয় ঘুম থেকে উঠে জেগেছে। সৃজনকে দেখেই রিমঝিম গাল ফুলিয়ে হেসে ওঠে। চোখে ফুটে ওঠে আনন্দের ঝলক। রিমঝিমের হাসি মাখা মুখ সৃজনের ঠোঁটেও খুশি এঁকে দেয়। এই হাসি যে কতকাল পর দেখলো ছেলেটা। কি নিষ্পাপ চাহনি, বুক ভরা হাসি, মন ভালো করে দেওয়ার মতো। আগের থেকে আরো ভালো লাগা কাজ করে তার। মনটা অনেক হালকা লাগছে আজ। বিছানায় বসে রিমঝিমের দু হাত তুলে হাতের মুঠোয় নেয়। এখন কেমন লাগছে? নরম সুরে প্রশ্ন করে। ভালো লাগছে, আলতো হেসে জবাব দেয়। বিছানার সাইড থেকে ফুলগুলো নিয়ে রিমঝিমের সামনে তুলে ধরে। আমার ফুলের জন্য কয়েকটা ফুল, তবে তোমার সৌন্দর্যের কাছে এরা নিতান্তই তুচ্ছ। মিষ্টি হাসি উপহার দিয়ে বলে কথাটা সৃজন। এতগুলো লাল গোলাপ দেখে রিমঝিমের হাসি চওড়া হয়। বিনা বাক্যে সযত্নে বাম হাতে ফুলগুলো তুলে নেয়। তবে সবগুলো ফুল নিতে পারে না, কয়েকটা পড়ে যায়। পড়ে যাওয়া ফুল থেকে দুটো গোলাপ সৃজন তুলে নেয়। কাটা আর পাতা ছাড়িয়ে রিমঝিমের মাথার ডান পাশের চুলে গুজে দেয়। আটকাতে না পারলে ড্রেসিং টেবিল থেকে ক্লিপ এনে ধৈর্য নিয়ে মাথায় সেট করে দেয়। এবার ঠিকঠাক আছে, অনেক সুন্দর লাগছে তোমায়। সৃজন মাথায় লাগানো ফুল দুটোর দিকে তাকিয়ে বলে। ফুল সুন্দর লাগছে, আমার সুন্দর লাগছে না? রিমঝিম বলে। সৃজন রিমঝিমের দিকে এক পলক তাকিয়ে থেকে বলে, নিজের ফেসটা দেখেছিস কেমন লাগছে? না, নিজের ফেস কিভাবে দেখব? 1 মিনিট ফোন বের করে কয়েকটা ছবি তোলে। এরপর রিমঝিমের সামনে ধরে। এলোমেলো চুল, কানের পাশে লাল টকটকে গোলাপ, দুর্বল চোখের চাহনি, এইটুকুতেই সৌন্দর্য ফুটে উঠেছে। দেখেছিস কতটা সুন্দর আমার বউ, একদম লাল টমেটো, যাকে দেখলেই আমার খেতে ইচ্ছে করে। কি তার সৌন্দর্যের বাহার, তাকে দেখলেই আমি আউট অফ কন্ট্রোল হয়ে যাই। কত কষ্ট যে কন্ট্রোল ধরে রাখি। লজ্জায় রিমঝিমের মুখ নুইয়ে যায়, চোখের দৃষ্টি নিচে নামিয়ে রাখে। বাম হাতে চাদর খামচে ধরে কোচর মোচর করতে শুরু করে। সাথে লজ্জার তো একেবারে শেষ। সৃজন যে এমন করে কথা বলবে তার তো কল্পনাই করতে পারেনি। আগের থেকে কতটা পাল্টে গেছে এই লোকটা। কি হলো, এভাবে লাল টমেটোর মতো ফুলছিস কেন? আবারও লজ্জা পাচ্ছিস? এমন ভাব করে যেন কিছুই বুঝতে পারেনি। কোথায় লজ্জা পাচ্ছি? মুখ তুলে থেমে থেমে বলে, ফুলতে ফুলতে এত সুন্দর লাল টমেটো হয়েছিস, এখন তো মন চাচ্ছে তোকেই খেয়েই ফেলেই। এতে আমাদের পরিবারও সম্পূর্ণ হয়ে যাবে। কি বলিস, শুরু করব? ঠোঁট কামড়ে ধরে হেসে বলে। কথাটা বুঝতেই এবার আরো বেশি লজ্জা পাই। মাথা ঘুরিয়ে অন্যদিকে তাকাই। হায় মাবুদ, উনার কি মাথার সমস্যা হলো? কি লজ্জাটাই না দিচ্ছে আমাকে, মনে মনে বলে রিমঝিম। সৃজন ভূতের মতো রিমঝিমের সামনে আসে, চমকে গিয়ে একটু পেছনে ঝুঁকে যায়। সৃজন একটু একটু করে ঝুঁকলে রিমঝিম পেছাতে চেষ্টা করে। কি হলো পাখি, এমন ভয় পাচ্ছিস কেন? তাহলে শুরু করা যাক। সৃজন এগোতে এগোতেই বলে, ভয় পেয়ে দ্রুত উচ্চারণ করে, না না। রিমঝিম, একদমই না। ভয়ে চোখ বন্ধ করে নেয়। বেশ কিছু সময় যাওয়ার পরও সৃজনের কোনো সাড়া শব্দ পায় না। তাই চোখ খুলে তাকায়, কিন্তু সৃজন তো রুমে নেই। কোথায় গেল উনি? নেই। এতে স্বস্তির শ্বাস ফেলে। ভালোই হয়েছে নেই, উনি থাকলে আরো লজ্জা লজ্জা লাগবে। একটু পর খাবার হাতে সৃজন রুমে প্রবেশ করে। টেবিলের উপর পানির জগ রেখে রিমঝিমের সামনে বসে। এক মুহূর্তেই, আমাকে মিস করছিলে বুঝি সৃজন? রিমঝিম, হা কর, খাইয়ে দিচ্ছি, দ্রুত খেয়ে নে। সৃজন ভাত মেখে রিমঝিমকে খাওয়াতে শুরু করে। রিমঝিমও বিনা বাক্যে খেতে শুরু করে। মুখটা এমন করে রেখেছিস কেন? একটু আগেই তো হাসছিলে। আদর করিনি বলে মন খারাপ করেছিস? শয়তানি মার্কা হাসি নিয়ে বলে। রিমঝিম চট করে মাথা তুলে সৃজনের দিকে অদ্ভুত চাউনিতে তাকায়। আমার কোনো সমস্যা নেই তোকে আদর করতে, সমস্যা তো তোরই। কাছে গেলেই কাঁপাকাঁপি শুরু করে দিস। এমনিতেই আবার ঘুমের মাঝে আমাকে ছাড়িস না, শুধু শার্ট খামচে ধরে থাকিস। পারলে আমার কলিজায় ঢুকতে চাস, চেতন থাকলে আবার কাছে আসতে দেস না। আমি আর খাবো না। রিমঝিম, আদর খাবি না নাকি ভাত? সৃজন তৎক্ষণাৎ প্রশ্ন তোলে। এবার রিমঝিমের মেজাজ খারাপ হয়ে যায়। আশ্চর্য মানুষ, তিনি কতবার আদর করেন, খেতে খেতে এখন বলবো আর খেতে ইচ্ছে করছে না। রেগে গিয়ে মুখ ফসকে বলে, বুঝতে পেরে আবার নিজেই লজ্জা পাই।
সৃজন নিঃশব্দে ঠোঁট চেপে হাসে। আচ্ছা বল, তোর দিনে কতবার আদর লাগবে? আচ্ছা বাদ দিন, আমি ভাত খাবো না বলছি। এখন পানি দিন, থেমে থেমে কোনো রকমে বলে। রিমঝিমকে পানি খাইয়ে মেডিসিন খাওয়াই। এরপর প্লেটে থাকা অর্ধ খাওয়া ভাত খাবার খেতে শুরু করে। সকাল সকাল রিমঝিম ঘুম থেকে উঠে, রিমঝিম উঠতেই সৃজনও উঠে বসে। চোখ ডলতে ডলতে নিচে আসে, নামে। হুইল চেয়ারে বসিয়ে ওয়াশরুমে নিয়ে যায়। ওয়াশরুম থেকে ফ্রেশ করিয়ে ভেতরে আনে। নিজেও ফ্রেশ হয়ে নিচ থেকে দুজনেই জন্যই নাস্তা আনে। প্রথমে রিমঝিমকে খাইয়ে দেয়, এরপর নিজে খায়। খাওয়া শেষ করে থালা বাটি নিচে রেখে আসে। ড্রয়ার থেকে কিছু একটা বের করে রিমঝিমের সামনে বসে। তোর ডান হাতটা বের কর। সৃজন, কেন? কিছু না, কিছু না, বুঝতে পেরে প্রশ্ন করে। তোকে বুঝতে হবে না, নিজেই ডান হাতটা নিজের হাতের মুঠোয় ধরে জামার হাতা তুলে উপরে গুজে রাখে। হাতে একটা জেলির মতো বের করে নেয়। হাতের উপর আলতোভাবে মালিশ করতে শুরু করে। প্রায় 10 মিনিটের মতো মালিশ করে। এরপর জামার হাতা নামিয়ে ডান পাটা টেনে নেয়। যেই না পায়জামা তুলবে অমনি রিমঝিম হুঙ্কার দেয়, কি কি করছেন? একদম পায়জামা তুলবেন না। একদম না। কেন? ভ্রু কুচকে জিজ্ঞেস করে। না, আপনি তুলবেন না, মিনমিন করে আবার বলে। সৃজন কোনো পাত্তা না দিয়ে প্লাজো তুলে একেবারে হাঁটুর উপরে রাখে। বেচারা রিমঝিম চেষ্টা করছে পা সরানোর, কিন্তু এক চুলও সরাতে পারছে না। শক্তিই প্রয়োগ করতে পারছে না সেই পায়ে। ফর্সা ধপধপে পায়ে মালিশ করতে শুরু করে সৃজন। রিমঝিম কচর মোচর করতে শুরু করে। কি হলো? এমন করছিস কেন? আপনি এভাবে পাজামা উপরে তুলেছেন কেন? আশ্চর্য, পাজামা উপরে না তুললে মালিশ করব কিভাবে? আম্মুকে বলতেন, আম্মু মালিশ করে দিত। আমি তোমার কে হই? স্বামী। আস্তে করে উচ্চারণ করে। তাহলে আমি করলে সমস্যা কি? আসলেই তো। মনে মনে কোনো সমস্যা নেই মিনমিন করে বলে। তাহলে চুপ করে বসে থাক। ঠিক আছে। রিমঝিম বোর হয়ে বিছানায় বসে আছে। বিরক্তি চোখে ফোনটার দিকে তাকায়। গেম খেলা একটা অন্যরকম নেশা ছিল, কিন্তু এখন শখের গেমও খেলতে পারবে না। এ কারণে আরো বেশি বিরক্ত লাগছে। কিছুই করতে পারছে না, ঘুরতেও পারছে না। বসে বসে আর কতক্ষণ থাকা যায়? সৃজন রুমে প্রবেশ করে রিমঝিমের উদ্দেশ্যে বলে, গেম খেলতে পারছিস না, এটা নিয়ে আফসোস করতে হবে না। এখন চল তোকে বাইরে ঘুরিয়ে নিয়ে আসি। ও মা, উনি কেমন করে জানলো? আমি তো গেমের অ্যাপসগুলো হাইড করে রাখতাম। যাই হোক, উনি তো আমার মনের কথাই বলেছে। বাইরে যাওয়ার জন্য আমার মনটা ছটফটানি করছিল। দুজনেই পাশের একটা পার্কে যাই। সকালের ফুরফুরে আবহাওয়ায় দুজনের ভালোই লাগছে। কয়েকটা ছোট ছোট ছেলে মেয়ে খেলা করছে, সেদিকে মন দিয়ে রিমঝিম তাকিয়ে আছে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আফসোস হচ্ছে নিজের পায়ে হাঁটতে পারছে না। সৃজন বুঝতে পেরে অন্য সাইডে আসে। বাদাম বুট কিনে রিমঝিমকে দেয়। খুশি মনে বাদাম বুট চিবোচ্ছে আর আশেপাশে নজর বোলাতে থাকে। পৃথিবী আসলেই সুন্দর। যদি ভাবনা হয় সুন্দর, তাহলে যে কোনো স্থান থেকেই আনন্দ উপভোগ করা যায়, নিজেকে সুখী বলে মনে করা যায়। তাহলে দেখবে আপনি আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। এভাবে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর বাড়ি ফিরে আসে। রিমঝিম সোফায় বসে বাবা মায়ের সঙ্গে হেসে কথা বলছেন। এলিজা শেখ, রায়হান শেখ নিজেরাও খুশিতে মেয়ের সাথে এটা ওটা নিয়ে কথা বলতে ব্যস্ত। তাদের মেয়েটা মানসিক ভ্রম থেকে বেরিয়েছে, এতে তারা অনেক খুশি। বুকের মাঝে থাকা ভারী পাথরটা এক ঝটকায় যেন সরে গেছে, এমন হালকা অনুভূতি হচ্ছে। এভাবে কেটে যায় আরও বেশ কয়েকটা দিন। সৃজন আবার হাসপাতালে জয়েন করে, নিয়ম করে রিমঝিমের সেবা যত্ন করে, আবার নিজের ডিউটিও পালন করে। রিমঝিমের হাত পায়ের এখনও সেই আগের অবস্থা। নিয়ম করে মেডিসিন, মালিশ সব চলছে। তবে এতে কোনো ভালো ফলাফল না পাওয়া গেলে অন্য স্টেপ নেবে। কী কী করবে সেটা রিমঝিমের কন্ডিশনের উপর নির্ভর করছে। রাতের খাওয়া দাওয়া সেরে সৃজন রিমঝিম শুয়ে পড়ে। ঘুমের ঔষধ দেওয়ার জন্য রিম অনেক আগেই ঘুমিয়ে গেছে, কিন্তু সৃজনের চোখে ঘুম আসছে না। রিমঝিমকে আলতো হাতে জড়িয়ে ধরে ঘুমানোর ব্যর্থ চেষ্টা করেন। রাত প্রায় 2টা। কারো কান্নার শব্দে সৃজনের ঘুম হালকা হয়ে আসে। ধরফর করে উঠে বসে রিমঝিম ফুঁপিয়ে কান্না করছে। উতলা হয়ে দ্রুত কাঁপা কণ্ঠে প্রশ্ন করে, কি কি হয়েছে? কাঁদছিস কেন? হাতে পায়ে কি ব্যথা করছে? রিমঝিম ভড়কে গিয়ে অদ্ভুত চোখে তাকায়। আস্তে আস্তে দুদিকে মাথা ঝাঁকিয়ে না বলে চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। অনেক অনেক ধন্যবাদ।